আমন্ত্রণ বিশ্ব বাংলায়, সঙ্গে আছে আমি আফরিন সুমনা। শুরুতেই সংবাদ শিরোনাম। বিদেশি ভাবমূর্তি ক্ষুণ্ণকারীদের ছাড় দেয়া হবে না, জানালেন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী। আরব আমিরাত, কাতার ও ওমান শ্রমবাজার গতিশীলে কাজ করছে সরকার। জরিমানা দিয়ে দেশে ফেরা কর্মসূচি চালু রেখে অবৈধ অভিবাসী গ্রেফতার করছে মালয়েশিয়া। ধরপাকড়ে ভীতি বাড়ছে প্রবাসীদের। এবং লন্ডন হাইকমিশনে ভোটার রেজিস্ট্রেশন ও স্মার্ট কার্ড বিতরণ শুরু, 4,264 আবেদন জমা। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। যাদের কারণে বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে তাদের ছাড় দেয়া হবে না বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী। গণমাধ্যম কর্মীদের তিনি এ তথ্য জানান। প্রতিমন্ত্রী বলেন, সংযুক্ত আরব আমিরাত, কাতার ও ওমানে বাংলাদেশি শ্রম বাজার আরও গতিশীল করার চেষ্টা করছে সরকার। বিস্তারিত জানাচ্ছেন সর্দার রাজীব। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের অন্যতম হাতিয়ার প্রবাসী আয়, আর এই আয় বাড়াতে সরকারি বেসরকারিভাবেও নেওয়া হচ্ছে নানান পরিকল্পনা। মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন দেশে সৃষ্টি করা হচ্ছে নতুন নতুন শ্রমবাজার। তবে যে প্রবাসীদের সংগ্রামে গড়ে উঠছে বৈদেশিক মুদ্রার ভিত, সেই রেমিটেন্স যোদ্ধাদেরই নেই ভোগান্তির শেষ। সম্প্রতি ভিসা পেয়েও মালয়েশিয়ায় যেতে না পারা কর্মীদের মাধ্যমে সেই অনিয়মের চিত্র ফুটে উঠল আরও একবার। সাম্প্রতিক এই টিকিট ট্র্যাজেডি সহ মধ্যপ্রাচ্যের শ্রমবাজারে নিয়ে গণমাধ্যমের মুখোমুখি হন প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী। তুলে ধরেন সম্প্রতি সফর করা 3 দেশের শ্রমবাজারের অগ্রগতি সম্পর্কেও। জানান কাতারের বাংলাদেশি শ্রমবাজারের সম্ভাবনার কথাও। তারা স্বাভাবিক পদ্ধতিতেই যারা যাইতে চাইবে, ডিমান্ড আসবে, যে সমস্ত কোম্পানি নিতে চাইবে ডিমান্ড মোতাবেক আমরা ব্যবস্থা করব। এবং কাতার গভর্নমেন্ট অত্যন্ত আন্তরিক। এখন শ্রমবাজারের প্রত্যেক দেশের সাথেই আমাদের যোগাযোগ হচ্ছে ইনশাল্লাহ। আমরা শুধু মালয়েশিয়া নয়, জাপান, কোরিয়া, 176টি দেশের সাথে আমাদের কাজ করতেছে আমাদের মন্ত্রণালয়। এদিকে মালয়েশিয়ায় যেতে না পারা কর্মীদের মধ্যে থেকে এখনও অভিযোগ পড়ছে তদন্ত কমিটির ইমেইল ও হোয়াটসঅ্যাপে। দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের কথাও জানালেন প্রতিমন্ত্রী। প্রত্যেকটা পয়েন্টে, প্রত্যেকটা জায়গাতে খোঁজ খবর নিয়ে তদন্তের মাধ্যমে যা বেরিয়ে আসবে সেগুলোর ব্যাপারে আমরা পদক্ষেপ নেব। প্রত্যেকটা সেক্টরে, যেমন ইমিগ্রেশন কতজন পাই রয়েছে, ইমিগ্রেশনের মাধ্যমে কতজন মালয়েশিয়া যাইতে পেরেছে, সেই রিপোর্টও আনতেছে। অন্যদিকে ইতালিগামীদের পাসপোর্ট সমস্যার সমাধানে কাজ করছে দেশটির বাংলাদেশ দূতাবাস। ইউরোপের শ্রমবাজারে নতুন কর্মসংস্থানের সৃষ্টির চেষ্টা করছে সরকার। ইটালির রাষ্ট্রদূতের সাথে আমরা বৈঠক করেছি, আলাপ করেছি, এবং তাদের পাসপোর্ট যাতে দ্রুত গতিতে ফেরত পায় এবং তারা যাতে ইটালি যাইতে পারে সেই ব্যবস্থা গ্রহণ করতেছে রাষ্ট্রদূত বলেছিল, এবং সেই ব্যাপারে পদক্ষেপও রাষ্ট্রদূত নিয়েছে এবং এখন মোটামুটি অনেকটা ক্লিয়ার হচ্ছে। বিএমইটির ছাড়পত্র পেয়েও নির্দিষ্ট সময়ের মধ্যে মালয়েশিয়ায় যেতে পারেননি 16,970 বাংলাদেশি কর্মী। এমন ঘটনায় আলোচনা সমালোচনার জন্ম দিয়েছে দেশ বিদেশেও। যাদের কারণে ভাবমূর্তি নষ্ট হচ্ছে তাদের ব্যাপারে আমরা কোনোদিন ছাড় দিব না। সর্দার রাজীব, বাংলা টিভি, ঢাকা। চলতি বছরের মতো শেষ হলো পবিত্র হজ ফ্লাইট। বুধবার দুপুর 2:05 সৌদি এয়ারলাইন্সের একটি ফ্লাইটের মধ্য দিয়ে শেষ হলো এবারের হজ যাত্রা। পবিত্র হজ পালন করতে 105টি ফ্লাইটে এরই মধ্যে সৌদি আরব পৌঁছেছেন 82,772 বাংলাদেশি হজযাত্রী। এর আগে গত 9 মে বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম ডেডিকেটেড ফ্লাইট 415 জন হজযাত্রী নিয়ে সৌদির উদ্দেশ্যে যাত্রা করে। এর মাধ্যমেই চলতি বছরে হজের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। চলতি বছর বাংলাদেশ থেকে হজ করবেন 85,257 জন। এর মধ্যে সরকারিভাবে ব্যবস্থাপনায় 4,562 জন আর বেসরকারিভাবে 80,695 জন। মালয়েশিয়ায় বসবাসরত ভিসাহীন অভিবাসীদের 500 রিঙ্গিত জরিমানা দিয়ে নিজ দেশে ফিরে যাওয়ার কর্মসূচি চলমান রয়েছে। তবুও থেমে নেই ধরপাকড়। অভিযানে আটক হচ্ছেন বাংলাদেশি সহ অসংখ্য অভিবাসী। মঙ্গলবার দেশটির ইমিগ্রেশন বিভাগ নেগ্রি সেম্পিলানের কুয়ালা পিলাতে অভিযান চালিয়ে
4 বাংলাদেশি সহ 46 জন অবৈধ অভিবাসীকে আটক করেছে। নেগ্রি সেম্বিলান ইমিগ্রেশন প্রধান কেনিথ তান আইক কিয়াং বলেছেন, 2টি অভিযানে তাদের আটক করা হয়। বিবৃতিতে তিনি বলেন, অভিযানের সময় 12টি স্থান পরিদর্শন করে 46 জন বিদেশিকে আটক করা হয়েছে, যাদের মধ্যে 13 জন নারী রয়েছে। অভিবাসন আইন লঙ্ঘন করার পরে তাদের আটক করা হয়েছে। তিনি বলেন, আটককৃত 46 জনের মধ্যে 24 জন মিয়ানমারের নাগরিক, 9 জন ইন্দোনেশিয়ান, 5 ভারতীয়, 4 বাংলাদেশি, 3 জন শ্রীলঙ্কান ও 1 জন পাকিস্তানি। আটককৃতদের ইমিগ্রেশন ডিপোতে পাঠানো হয়েছে। ব্রিটেনে বসবাসকারী বাংলাদেশি নাগরিকদের জন্য ভোটার রেজিস্ট্রেশন ও স্মার্ট এনআইডি কার্ড বিতরণ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু করেছে লন্ডন বাংলাদেশ হাইকমিশন। রোববার বিকেলে হাইকমিশনের বঙ্গবন্ধু লাউঞ্জে এক বিশেষ অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশের নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্রিটেনে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাইদা মোনা তাসনিম। তিনি জানান, এ পর্যন্ত ব্রিটেন থেকে 4,264টি আবেদন জমা হয়েছে, যার মধ্যে প্রায় 2,600 আবেদনকারী হাইকমিশনে অ্যাপয়েন্টমেন্ট করে বায়োমেট্রিক প্রক্রিয়া সম্পূর্ণ করেছেন। এরই মধ্যে 528 জনের স্মার্ট এনআইডি কার্ড বিতরণের জন্য লন্ডন মিশনে পৌঁছেছে। খুব শিগগিরই তাদের কাছে কার্ড গ্রহণের বার্তা পাঠানো হবে। যেসব আবেদনকারী এখনও বায়োমেট্রিক প্রক্রিয়া শেষ করেননি, তাদের অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট করে হাইকমিশনে এসে আঙুলের ছাপ, আইরিস ও ছবি দেওয়ার জন্য হাইকমিশনার পরামর্শ দেন। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ব্রিটেনে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সুলতান মাহমুদ শরীফ, বীর মুক্তিযোদ্ধা লোকমান হোসেন, লন্ডন বারা অব ক্যামডেনের মেয়র সমতা খাতুন এবং লন্ডন বারা অব বার্কিং ও ডেগেনহ্যাম এর মেয়র মঈন কাদরি। অনুষ্ঠানে বিশিষ্ট ব্রিটিশ বাংলাদেশি সাংবাদিক সৈয়দ নাহাস পাশা, ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটির জামাল হোসেন খান ও জাহাঙ্গীর খান সহ কয়েকজন নির্বাচন কমিশনারের হাত থেকে তাদের স্মার্ট কার্ড গ্রহণ করেন। অনলাইনে বসে আপনার কাগজপত্র সব আপলোড করবেন এবং সাথে সাথে আপনার মোবাইলে একটা মেসেজ চলে আসবে। কিছুদিনের মধ্যে দেখবেন সেটা ওখানে ভেরিফাই করবে। ভেরিফাই হয়ে গেলে, ওকে হয়ে গেলে দেখবেন যে আপনার আবার মেসেজ পেয়ে যাবেন যে আপনার এটা ওকে হয়ে গেছে, আপনি এখানে বসে প্রিন্ট দিয়ে নিতে পারবেন। তবে স্মার্ট কার্ডটা তো এখানে প্রিন্ট দেওয়া যায় না, এখানে আপনার যে লেমিনেটেড কার্ডটা আপনি এখানেই প্রিন্ট দিয়ে নিতে পারবেন। 2টি মেশিন আমরা চালু করেছি। আমাদের নির্বাচন কমিশন থেকে নভেম্বর মাসে এসে প্রশিক্ষণ দেওয়া হয়েছিল। প্রশিক্ষণের সময় আমাদের প্রায় 4টি মেশিন দেওয়া হয়েছে, কিন্তু আমরা সবগুলি চালু করতে পারিনি, কারণ জায়গা নাই, এখানে জায়গার অভাব। তো বর্তমানে 2টি মেশিনে আমরা কিন্তু গত কয়েক মাসে 4,000 মানুষের বেশি এনরোলড আছে, কিন্তু তারা স্মার্ট কার্ড পেতে হলে এখানে আসে দিতে হবে, ফিঙ্গারপ্রিন্ট, বায়োমেট্রিক্স দিতে হবে। তো ওরকম বায়োমেট্রিক্স আমরা কালেক্ট করেছি সফলভাবে 2500 মানুষের। বিশ্ব বাংলায় নিচ্ছি ছোট্ট একটি বিরতি। ফিরে আসার পর অন্যান্য সংবাদের সাথে আরো যা থাকছে। কুয়েতে আবাসিক ভবনে আগুন, নিহত 41, কোনো বাংলাদেশি হতাহতের খবর মেলেনি। বিরতির পর বিশ্ব বাংলায় স্বাগত আরও একবার। কুয়েতে দক্ষিণাঞ্চল মানগাফ এলাকার একটি আবাসিক ভবনে আগুন লেগে অন্তত 40 জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে। কুয়েত প্রতিনিধি আহ জুবেদ জানান, বুধবার ভোর রাতে ওই এলাকায় মর্মান্তিক এই ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার ভোর রাতে শ্রমিকদের এক ভবনের রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়। কাঁচের জানালার কারণে অ্যাপার্টমেন্টের সব রুমে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। আগুন দেখতে পেয়ে অ্যাপার্টমেন্ট থেকে লাফিয়ে পড়ে অনেকেই নিহত হন। আহত আরও বেশ কয়েকজনকে আদান, জাবের ও মোবারক হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে দুর্ঘটনার খবর শুনে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে ছুটে যান কুয়েতের বাংলাদেশ দূতাবাসের শ্রম মিনিস্টার এবং চার্চ দ্য অ্যাফেয়ার্স মোহাম্মদ আবুল হোসেন। তিনি জানান, এখনো পর্যন্ত কোনো বাংলাদেশি হতাহতের খবর পাওয়া যায়নি। নরসিংদীতে পিছিয়ে পড়া অসহায় মানুষদের মাঝে নগদ অর্থ প্রদান করা হয়েছে। স্পেন বাংলাদেশ চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট সাজিদ রহমান সোহেল গাজীর অর্থায়নে প্রতিষ্ঠিত আলহাজ ওসমান গাজী ফাউন্ডেশনের উদ্যোগে এই বিতরণ কার্যক্রম করা হয়।
সাজিদ রহমান সোহেল গাজীর বাবা ওসমান গাজীর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সভাপতি ও স্থানীয় ইউপি সদস্য নজরুল ইসলাম গাজী, সংগঠনের সাধারণ সম্পাদক আবুল কালাম গাজী, অর্থ সম্পাদক নাসির উদ্দিন খান, সদস্য ফারুক হোসেন, দপ্তর সম্পাদক মনিরুজ্জামান ইমন ও সাংগঠনিক সম্পাদক মাহবুব হাসান সোহেল সহ অনেকে। যারা অতি দরিদ্র সীমানায় বসবাস করে তাদেরকে ভাতা প্রদান করা, যারা অত্যন্ত দরিদ্র তার মেয়েকে বিবাহ দেওয়ার জন্য অর্থ ব্যবস্থা করতে পারে না, আমরা যাচাই বাছাই করে দেখব আসলেই সত্যি সে অর্থের জন্য পারতেছে না। আমাদের এই ফাউন্ডেশন থেকে ওই মেয়েকে বিবাহ দেওয়ার জন্য যতটুকু অর্থনৈতিক সহযোগিতা করার দরকার আমরা এই সংগঠন থেকে করব। স্পেনে বৃহত্তর ফরিদপুর কল্যাণ সমিতির সাধারণ সভা ও নৈশভোজ অনুষ্ঠিত হয়েছে। স্পেন প্রতিনিধি লোকমান হোসেন জানান, মাদ্রিদের বাঙালি অধ্যুষিত লাভা পিএস এলাকার রাজপুত রেস্টুরেন্টে এ আয়োজন করা হয়। কবির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন মিজান হাওলাদার। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংগঠনটির সাবেক সভাপতি এমদাদ হাওলাদার। বিশেষ অতিথি ছিলেন আব্দুল কাদের ঢালি, জসিমউদ্দিন ব্যাপারী, তুতা কাজী, রফিক হোসেন হাওলাদার, রুবেল খান, ইকবাল হোসেন, জাকির হোসেন জহির ও সেলিম খান সহ অনেকে। সভায় সকলের সম্মতিতে আগামী 2 বছরের জন্য কার্যকরী কমিটি ঘোষণা করা হয়। এতে সভাপতি কবির হোসেন, সিনিয়র সহসভাপতি জসিমউদ্দিন ব্যাপারী, সাধারণ সম্পাদক মিজানুর রহমান হাওলাদার ও সেলিম খানকে সাংগঠনিক সম্পাদক করা হয়। শীঘ্রই পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে বলেও জানায় নেতৃবৃন্দ। প্রথমবারের মতো ডেঙ্গুর টিকা উদ্ভাবন করল মালয়েশিয়া। মঙ্গলবার ডেঙ্গু টেট্রাভ্যালেন্ট ভ্যাকসিন কিডেঙ্গা টিকা চালু করেছে তাকেদা ফার্মাসিউটিক্যাল মালয়েশিয়া। এতে 4 বছর বা তার বেশি বয়সীদের 3 মাসের ব্যবধানে 2টি ডোজের প্রয়োজন হবে। ফলে ডেঙ্গু জ্বরের বিরুদ্ধে মালয়েশিয়ার প্রতিরক্ষা শক্তিশালী হয়েছে বলেও বলা হচ্ছে। মালয়েশিয়ার প্রতিনিধি মোহাম্মদ আরিফুজ্জামান জানান, ড্রাগ কন্ট্রোল অথরিটি দ্বারা অনুমোদিত ভ্যাকসিনটি 4 ধরনের ডেঙ্গু ভাইরাস সেরোটাইপ থেকে রক্ষা করতে সক্ষম হবে। তাকেদা মালয়েশিয়া ও সিঙ্গাপুরের কান্ট্রি মহাব্যবস্থাপক ডক্টর লিনেট মোয়ে বলেন, ডেঙ্গু জ্বরের প্রভাব নিয়ে বাড়াবাড়ি করা যাবে না। এটি ঝুঁকিপূর্ণ এবং দেশের জনগণের জন্য হুমকি স্বরূপ। বিশ্বব্যাপী ডেঙ্গু জ্বরের আক্রান্তের সংখ্যা নেহায়েত কম নয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO ডেঙ্গুকে বিশ্বব্যাপী স্বাস্থ্যের জন্য শীর্ষ 10টি হুমকির একটি হিসেবে উল্লেখ করেছে। শেষ করছি বিশ্ব বাংলা। যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। বিদেশে ভাবমূর্তি ক্ষুণ্ণকারীদের ছাড় দেওয়া হবে না জানালেন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী। আরব আমিরাত, কাতার ও ওমান শ্রমবাজার গতিশীলে কাজ করছে সরকার। জরিমানা দিয়ে দেশে ফেরা কর্মসূচি চালু রেখে অবৈধ অভিবাসী গ্রেফতার করছে মালয়েশিয়া। ধরপাকড়ে ভীতি বাড়ছে প্রবাসীদের। লন্ডন হাই কমিশনে ভোটার রেজিস্ট্রেশন ও স্মার্ট কার্ড বিতরণ শুরু। 4264 আবেদন জমা। এবং কুয়েতে আবাসিক ভবনে আগুন, নিহত 41। কোনো বাংলাদেশি হতাহতের খবর মেলেনি। এই ছিল বিশ্ব বাংলায়। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।